আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। এবং অবশ্যই আমরা 9টায় ক্লাসটি শুরু করব, তার আগে আপনারা যেন জয়েন হতে পারেন। আজকে আমাদের সঙ্গে অনেকগুলো স্টুডেন্ট জয়েন হবে। তো যারা জয়েন হয়েছেন অলরেডি তারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন কাইন্ডলি। হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে একটু কমেন্টে জানিয়ে দেন। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাই সবাই একটু দ্রুত জয়েন হয়ে ফেলেন আর সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন সবাই। আমরা 5 মিনিট পরে ক্লাস শুরু করব, তার আগে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে ভার্ব 2 আজকে ক্লাসটা হবে। ভার্ব 1 এর ক্লাস আমাদের পেইড ব্যাচে হয়েছে, যেগুলোর পরবর্তীতে চিন্তা করেছি ভার্ব 2 যেটা আছে এটা যেন অন্যদের জন্য ওপেন থাকে। ভার্ব 2 তে অনেক ইম্পর্টেন্ট কিছু ভার্ব আছে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে জানবো। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন, কারণ আজকের ক্লাসটি ওপেন, অনেকদিন পর আজকে আবার ক্লাসটি ওপেন নিচ্ছি। সবাই একটু ক্লাসটি শেয়ার করে নিজেদের টাইম লাইনে রেখে দেন, যেন আপনার প্রয়োজন হলে আপনি পরবর্তীতে আবার দেখে নিতে পারেন, যেহেতু ক্লাসগুলো রেকর্ড থাকবে। আরো একটা বিষয় হচ্ছে আপনার শেয়ার দেওয়ার কারণে আরো অনেকে যুক্ত হতে পারে। এবং সবচেয়ে বড় কথা যেটা, আপনি শেয়ার লিখে একটু ডান লিখে দেন, যেন আমরা আপনাদেরকে, আপনারা যারা বেশি করে শেয়ার দেন, আমাদের যে ফ্রি একটা গ্রুপ আছে, যেই ফ্রি গ্রুপে আমাদের সর্বোচ্চ শেয়ারদাতা যারা থাকেন তাদেরকে আমরা জয়েন করিয়ে দেই। সুতরাং সেক্ষেত্রে যারা আমাদের ফ্রি গ্রুপটায় জয়েন হতে চান তারা একটু শেয়ার দিয়ে ডান লিখবেন অবশ্যই, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনারা শেয়ার দিয়েছেন। ওকে, সবাই সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। আমি এখন একটু কমেন্টস গুলা পড়বো, আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অনেকেরই প্রশ্ন থাকে, স্যার আমাদের কমেন্টস পড়ে না, আমাদের কমেন্টস পড়ে না। আজকে একটু এই জন্য আগে আসছি, আর 9টা 2-এ আমরা জাস্ট ক্লাসটি শুরু করব। আজমির আক্তার কেমন আছেন ভাইয়া? ত্রোবা হচ্ছে কিশোরগঞ্জ থেকে, এমডি শাহজাদা দিনাজপুর থেকে, রাকিবুল হাসান কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছে, পবিত্র চন্দ্র। তো আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু সেটাও কমেন্টে জানাবেন। আরো একটা কথা বলেছি, একটু শেয়ার দিয়ে ডান লিখবেন সবাই অবশ্যই। স্বর্ণা আক্তার বলছে, স্বর্ণা আক্তার কথা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছি। এরপরে আজমিরা আক্তার বলছে খুলনা থেকে আমি যুক্ত হয়েছি, খুলনা থেকে যুক্ত হয়েছে আজমির আক্তার। ঠিক আছে, সবাই কে কোথা থেকে জয়েন হয়েছেন এভাবে একটু জানিয়ে দেন কমেন্টসে, যেন আমরা আপনাদেরকে নিয়ে ক্লাসটি শুরু করতে পারি। শঙ্খনীল ফিরোজপুর থেকে, রাকিবুল ইসলাম ঢাকা মিরপুর 12 থেকে, আজমিরা আক্তার খুলনা থেকে। এবং যারা যুক্ত হয়েছেন আবারও বলছি, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। শেয়ারটি ক্লাসে শেয়ার দিয়ে ডান লিখে দেন, এটা যেন আপনার আজীবনের সম্পদ হয়ে থেকে যায় আপনার টাইম লাইনে। ওকে, লাবণী শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপুল মাহমুদ বলছে আপনি আমার বেস্ট টিচার, থ্যাংক ইউ। মুনিম নূর ফ্রম ঢাকা, ঢাকা থেকে। এরপর আছে জান্নাতুল চৌধুরী বলছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি। পটুয়াখালী থেকে আছে অঞ্জলি বিশ্বাস। আমি একটু কমেন্টস গুলা পড়ছি, যেহেতু আমাদের হাতে সময় আছে এখনো। আর আপনারা একটু কে কে শেয়ার দিয়েছেন আমি একটু সেই মুখগুলা দেখতে চাই, যে কে কে ক্লাসটি শেয়ার দিয়েছেন। সাদিকুন নাহার শেয়ার ডান। স্বর্ণা আক্তার কথা মিরপুর 1 থেকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আর কি যুক্ত হয়েছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছি। যারা আমাদের পূর্বে ক্লাসটি করেছিলেন, লাবণী শেখ অলরেডি শেয়ার ডান দিয়েছে, আর অনেকেই অনেক লাভ রিয়াক্ট দিচ্ছে, অনেক কমেন্টস এবং অনেক লাইক করছে। লাস্ট ক্লাস যারা করেছিলেন তাদের কি মনে আছে কত পেজে আমরা শেষ করেছিলাম? সাদিকুন নাহার শেয়ার ডান, জান্নাতুল চৌধুরী বলছে শেয়ার ডান। এবং আরো যারা যুক্ত হয়েছেন, মিরপুর 1 থেকে স্বর্ণা আক্তার কথা বলছে,
সুজিত তিরকয় শেয়ার ডান দিয়েছেন। জামালপুর থেকে আছে বিপুল মাহমুদ। বিপুল মাহমুদ আছে জামালপুর থেকে। সিয়াম হুসাইন শেয়ার ডান ফ্রম দিনাজপুর। সুজন মাহমুদ, অঞ্জলি বলছে শেয়ার ডান। সবাই একটু শেয়ার ডান দিয়ে দেন, এরকম দ্রুত শেয়ার ডান দিয়ে দেন যেন আমাদের সঙ্গে সবাই যুক্ত হতে পারে। আপনার ক্লাস দেখে খুব উপকৃত হলাম ভাই, থ্যাংক ইউ। ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাইয়া 80 পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল। ওকে, আমরা 80 পৃষ্ঠা যদি হয়ে থাকে আমরা 81 পেজ থেকে শুরু করবো। ওকে, সুন্দর হয়েছে। এই রুটিন অনুযায়ী ক্লাস আর এক্সাম নেন, আশা করি ভালো হবে। অবশ্যই। রংপুর থেকে আছে রিয়াদ, সাভার থেকে আছে আক্তার হোসাইন, সাভার ঢাকা ফ্রম ঝিনাইদহ। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন সবাই। অনেকে যুক্ত হয়েছেন, অনেকে শেয়ার দিয়েছে, অনেকে একটু শেয়ার দিয়ে দেন। এখনো যারা যুক্ত হননি একটু শেয়ার দিয়ে দেন। আমাদের যে সময়, নির্ধারিত সময় অলরেডি সেই সময়টি হয়ে গিয়েছে। আমরা যারা এখন যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার দিয়ে দেন। ওকে, সবাই শেয়ার দিয়ে দেন একটু। তো ভার্বের আমাদের মাস্টার বইয়ের, যেহেতু আমাদের এই কোর্সগুলো হয় মাস্টার বুক অনুসারে, আমরা জানি আমাদের রেগুলার যে কোর্সগুলো আমরা মাস্টার বই ফলো করে করে থাকি, তো স্বাভাবিকভাবে আমাদের সেই পেজ নাম্বারটা অনুসরণ করব। পেজ আজকে কত ভাইয়া? পেজ নাম্বার হচ্ছে 81, 81 পেজ থেকে শুরু করব। যদিও পেজটা ফ্যাক্ট না, আজকে ফ্যাক্ট হচ্ছে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, কি জানতে পারলাম এখান থেকে, এই বিষয়টাই মেইন ফ্যাক্ট। ওকে, সো আমরা চেষ্টা করব বোঝার এবং জানার একটা অংশ যে কিভাবে সেটা করা হয়। সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন, শেয়ার ডান লিখে দেন সবাই। তো যেটা বলছিলাম ভাইয়া, পেজ 71 আমাদের ফার্স্ট এই 71 এ বলছে কি ভাইয়া, কপুলেটিভ ভার্ব নামে একটা ভার্ব আছে। কপুলেটিভ কি স্যার? কপুলেটিভ। কপুলেটিভ ভার্বটা কি আসলে দেখেন, আমাদের এত কিছু জানার দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন সেটা হচ্ছে একটি ভার্ব সঙ্গে আর একটা অ্যাডজেক্টিভ যুক্ত একটা কাপল তৈরি করবে এবং দুইটা কাপল একসাথে বসবাস করে একই অর্থ প্রদান করবে। তো আমরা যদি নর্মাল ভাবে বলি সেটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ভিন্ন অর্থ প্রদান করলে, হ্যাঁ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ভিন্ন অর্থ প্রদান করলে তাকে কপুলেটিভ ভার্ব বলে। যেহেতু কপুলেটিভ হেডিং লিখছি, আমি আর অন্য অংশ লিখে এক্সট্রা সময় নষ্ট করছি না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাপি একটা শেয়ার ডান, জান্নাতুল ফেরদৌস শেয়ার ডান দিয়েছে, শাপলা শেয়ার ডান দিয়েছে, ইসরাত ইমতিয়াজ বলছে ভাইয়া 80 পেজ। ওকে, পেজ নাম্বার ঠিক আছে। তাহলে একটু শেয়ার দিয়ে দেন, যারা পরে যুক্ত হয়েছেন শেয়ার দিয়ে ডান লিখে দেন। কিন্তু ইংরেজি সাহিত্যের ক্লাস লিংক হারিয়ে গেছে স্যার, সাহিত্যের রেকর্ড ক্লাস আমার লাগবে। ভাইয়া রেকর্ড ক্লাস এটা ফেসবুক অটো ডিলিট করে দিয়েছে, কিছু করার নেই। যারা হয়তো জানেন না সেটা হয়তো আর বলে লাভ নেই এই মুহূর্তে। তো আমরা যেটা বলছিলাম, আমার যে অংশ সেটা বলার জন্য আমরা বলেছিলাম যে কপুলেটিভ ভার্ব হচ্ছে একটা ভার্ব। আমি যদি আপনাদেরকে সাপোজ চিন্তা করে, ধরেন গো একটা ভার্ব, তাই না? গোর সঙ্গে আর একটা অ্যাডজেক্টিভ যুক্ত করলাম কি স্যার? ম্যাড। আপনি নিশ্চয়ই জানেন গো মানে যাওয়া, ম্যাড মানে পাগল, বাট দুইটা যখন একসাথে যুক্ত হয় তার অর্থ দাঁড়ায় কি? পাগল হয়ে যাওয়া। পাগল হয়ে যাওয়া। এখন আপনি নিশ্চয়ই যাবেন, এটার মানে এই না যে পাগল আগে হবে তারপরে হেঁটে হেঁটে যাবে। পাগল হয়ে যাওয়াটাই একটা কাজ। এই জন্য আমরা বলছি যে একটা ভার্ব প্লাস যুক্ত হবে একটা অ্যাডজেক্টিভ আর ভিন্ন একটা অর্থ দিবে। নর্মালি গো মানে যাওয়া আর পাগল হয়ে যাওয়া দুইটা সেম কাজ না। ওকে, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন কাজ। সেম ভাবে যেমন ধরেন আপনাদেরকে যদি আমি দেখাই, কাম মানে কি স্যার? কাম মানে হচ্ছে আশা। ট্রু মানে কি? ট্রু মানে সত্য হওয়া, সত্য নর্মালি। বাট যখন একসঙ্গে কাম ট্রু, এর মানে এই না যে আশা সত্য, এটার মানে কি? জাস্ট সত্য হওয়া। আমরা যদি বলি কাম ট্রু মানে কি স্যার? সত্য হওয়া। দুইটা ভিন্ন ভিন্ন। এখন যখন সেন্টেন্স আকারে আসে, সেন্টেন্সটা এরকম আসে যে ফাইনালি হিজ ড্রিম, এরপরে কামটাকে করে ফেলা হয় কেম ট্রু। এটা প্রিভিয়াস কোয়েশ্চেন। হ্যাঁ, আবার হচ্ছে এই প্রশ্নটা ছিল এরকম, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটি পাগল হয়ে গিয়েছিল। তাহলে পাগল হয়ে যাওয়া, এই যে তারপরে বলছি সত্য হওয়া, এই বিষয়গুলাকে আমরা কি বলি স্যার? এইগুলাকেই মূলত আমরা বলে থাকি কপুলেটিভ ভার্ব। এখন কি বুঝতে পারছি ভাইয়া? কপুলেটিভ ভার্ব মানে হচ্ছে একটা মেইন ভার্ব থাকবে, সঙ্গে যুক্ত হবে আর একটা অ্যাডজেক্টিভ, এবং দুইটা মিলে ভিন্ন একটা অর্থ প্রদান করবে। ক্লিয়ার?
যারা পরে যুক্ত হয়েছেন একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন, যেন আপনাদের ডান লেখাগুলো দেখে আমরা ফ্রি গ্রুপে জয়েন করে দিতে পারি। ওকে, সাবরিন আক্তার শেয়ার ডান, এমনি মাহিম ইসলাম শেয়ার ডান, নাসরিন আক্তার শেয়ার ডান দিয়েছে। ওকে ফাইন, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছে কিনা ভাইয়া? তাহলে এটুকু যদি বুঝতে পারেন তাহলে একটু চিন্তা করে দেখেন, যে কোনো একটা সেন্টেন্স আমরা যদি দেখি, আমরা কি বলছি স্যার, যে ক্ষেত্রে একটা ভার্ব থাকবে আর একটা কি থাকবে, অ্যাডজেক্টিভ, দুইটা মিলে একটা ভিন্ন অর্থ দিবে, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো কপুলেটিভ ভার্ব। ওকে, ওকে শেয়ার ডান লিখে দিয়েছেন। আচ্ছা, এরপরে আসে ইনক্যাভাটিভ ভার্ব, একটা ভার্ব আছে। আসলে ইনক্যাভাটিভ ভার্ব যদি বলি, সেটা হচ্ছে সাধারণত কোনো ধরনের ফিজিক্যাল মুভমেন্টকে বোঝায় না, অর্থাৎ কোনো ধরনের কাজ আপনি করতেছেন সেই ধরনের কাজকে বোঝায় না। ইনক্যাভাটিভ ভার্ব হচ্ছে স্টেট বোঝায়, অথবা কোনো কিছু নর্মালি শুরু বা শেষ। যেমন গ্রো মানে বেড়ে ওঠা, এটার জন্য আপনার শক্তি লাগবে না, যে আমার শক্তি না থাকলে আমি বেড়ে উঠতে পারবো না। শক্তি না হলে আপনি কাজ করতে পারবেন না, বাট বেড়ে উঠতে পারবেন না, বিষয়টা এমন না। ড্রিম মানে স্বপ্ন দেখা, স্টার্ট মানে শুরু করা, এই ধরনের বিষয়গুলোকে ইনক্যাভাটিভ ভার্ব বলে, তবে এটা পরীক্ষাতে সাধারণত আসে না। আচ্ছা, এবার আসেন আমরা যে ভার্বটা পরবর্তীতে দেখছি, সেটা হচ্ছে কি স্যার, ফ্যাক্টিটিভ ভার্ব নামে একটা ভার্ব আছে। ওকে, তো ফ্যাক্টিটিভ ভার্বটা নর্মালি দেওয়া আছে। ফ্যাক্টিটিভ ভার্বটা কাকে বলে আমরা একটু দেখে আসবো। হ্যাঁ, সবাই একটু শেয়ার দিয়ে দেন। আচ্ছা, এবার আসি আমরা ফ্যাক্টিটিভ ভার্ব। দেখেন ফ্যাক্টিটিভ ভার্বটা কাকে বলে। আচ্ছা, তার আগে আগেরটা বুঝতে পারছেন কিনা ক্লিয়ার একটু কমেন্টে জানিয়ে দিন। হ্যাঁ, তো ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে, যদি আমরা বলি যে যেই ভার্ব অবজেক্ট এর সঙ্গে অতিরিক্ত অবজেক্ট বা ওয়ার্ড ছাড়া পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। ওকে, অর্থাৎ এখানে অবজেক্টের সঙ্গে এক্সট্রা, আমি যদি নর্মালি ধরেন কোন একটা সেন্টেন্সের মধ্যে লিখে দিচ্ছি কি উই, এরপরে লিখলাম মেড, আমরা তৈরি করেছিলাম, এরপরে এখানে লেখা হলো হিম। এখন আপনি দেখছেন এটা একটা অবজেক্ট, উই মেড হিম, আমরা তাকে তৈরি করেছিলাম, বাট কি তৈরি করেছিলাম, এরকম কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়। এখন আমি ধরেন এখানে দিলাম চেয়ারম্যান, তো যখন আমি এই যে চেয়ারম্যান কথাটা দিয়ে দিলাম, অর্থাৎ একসঙ্গে আমার যে অবজেক্ট সেইটার আবার আরেকটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট থাকে, সেই ধরনের সেন্টেন্সে যে ভার্বটা থাকে এটাকে বলা হয় কপুলেটিভ ভার্ব, অর্থাৎ অবজেক্টের সঙ্গে আরো একটা এক্সট্রা ওয়ার্ড প্রয়োজন হবে। যেমন যদি বলা হয় দে সিলেক্টেড মি, এরপরে আমি এখানে লিখলাম ক্যাপ্টেন, তার মানে এই যে হিম আর চেয়ারম্যান একই ব্যক্তি, মি এবং ক্যাপ্টেন একই ব্যক্তি, অর্থাৎ অবজেক্টের সরাসরি কমপ্লিমেন্ট থেকে যাবে, তাহলে এইটাকে আমরা বলবো কপুলেটিভ, সরি ফ্যাক্টিটিভ ভার্ব, যেটা বলছিলাম, যেগুলোকে কি বলবো তখন, যে ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, আমি যেটাকে এফভি লিখে দিচ্ছি। ওকে, অবজেক্টের কমপ্লিমেন্ট প্রয়োজন না স্যার। 1 নাম্বার ক্লাসটা কিভাবে পাবো? 1 নাম্বার ক্লাসটা আমাদের গ্রুপে দেওয়া আছে, পেইড গ্রুপে। ওকে, ঠিক আছে, পরে যারা যুক্ত হয়েছেন সবাইকে বলেছি ক্লাসটি শেয়ার দিয়েছেন কিনা, শেয়ার দিয়ে ডান লিখে রাখেন।
আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা স্যার? মানে অবজেক্টের সঙ্গে ওই অবজেক্টের কমপ্লিমেন্ট থাকতেই হবে, তাহলে আমরা সেটাকে কি বলবো? কপুলেটিভ ভার্ব। আচ্ছা, এরপরে আসেন ফ্যাক্টিটিভ ভার্বের পর আছে কি? কগনেট ভার্ব। কগনেট ভার্ব। ওকে, কগনেট ভার্বকে সাধারণত বাংলাতে বলা হয়ে থাকে সমধাতুজ। সমধাতুজ ক্রিয়া, এটা হচ্ছে কগনেট ভার্বকে সাধারণত বলা হয়ে থাকে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা যদি নর্মালি চিন্তা করি সেটা হচ্ছে কি? যে ভার্ব, ভার্ব আমি নর্মালি লিখছি ভার্ব এবং ওই সেন্টেন্সের অন্য নাউন এর মূল দ্বারা একই অর্থ নির্দেশ করে। যেমন ধরেন, আমরা যদি নর্মালি চিন্তা করি, এখানে লেখা আছে যে হি, এরপরে কি বলা হলো স্যার? র্যান। র্যান শব্দের অর্থ আপনারা জানেন দৌড়ানো, রান মানে কি? দৌড়ানো। তাহলে মূল শব্দ হচ্ছে দৌড়, তাই না? আচ্ছা, এখন আমরা যখন বলছি যে দৌড়ানো, এখন কথা হচ্ছে হি র্যান, এরপর আমরা এখানে দিলাম এটা একটা আর্টিকেল, এরপর এখানে দিলাম রেস। রেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা, তাহলে দৌড় প্রতিযোগিতা। তো হিসাবটা হচ্ছে যখন একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রেস আর একটা হচ্ছে কি র্যান, দুইটা অ্যাডজাস্ট করে হচ্ছে একই ওয়ার্ড থেকে উৎপত্তি, হি র্যান এ রেস। সেম ভাবে যখন বলা হয় যে সে একটা স্বপ্নে দেখেছে, বলে না লোকটা জম্মের ঘুম ঘুমিয়েছে, সে তো ধুমান খাওয়ার খাইছে, অর্থাৎ খাওয়া খাইছে, ঘুম ঘুমাইছে, হাঁটা হাঁটছে, লেখা লিখছে, এগুলাকে বলা হয় সমধাতুজ ক্রিয়া। ইংলিশে যেটাকে বলা হয় কি? কগনেট ভার্ব। যেমন আমরা যদি বলি এখানে যে সি, শিস, তারপরে লেখা হলো সিংস, অর্থাৎ সে গান করে। হ্যাঁ, এ সং। এখন সিং মানে গান গাওয়া, এখানের মধ্যে গান কথাটা আছে, আবার সং মানেও গান। এগুলাকে বলা হয় কি? কগনেট ভার্ব, অর্থাৎ যেই ভার্বের উভয়ের অর্থ সেম থেকে আসছে। বুঝতে পারছি ভাইয়া? যেই ভার্বের মূল অংশটা সেম জায়গা থেকে আসে, এটাকে বলা হয় কি? কগনেট ভার্ব। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এরপর যদি আপনারা নিচেরা বলেন, আমাকে একটু জাস্ট বুঝে বলবেন। হ্যাঁ, যেমন আমি যদি বলি দে, তারপর লেখা হলো শোড মি আর শো। এবার বলেন, এখানে যে শোড লিখছি এটা কোন ভার্ব? শোড লিখছি, এটা কোন ভার্ব? এটা কি ফ্যাক্টিটিভ ভার্ব বলবেন, নাকি আমরা যেটাকে মাত্র শিখলাম কগনেট ভার্ব? কোনটা বলবেন? দে শোড মি এ শো। কি হবে ভাইয়া এটা? শুভ্রা ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এইখানে আমাদের যে অংশটা বলছিলাম দে শোড মি এ শো, তারা আমাদেরকে একটা শো দেখিয়েছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে শোড, এটা হচ্ছে ভার্ব যেটা, সেই ভার্ব, আর এখানে আছে শো, দুইটা অংশ। এখন বলেন এটা কি ফ্যাক্টিটিভ ভার্ব হবে নাকি কগনেট ভার্ব হবে? আমি দিয়েছি সিভি নাকি এফভি। ওকে, ওকে ফাইন, তাহলে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আসেন স্যার গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব,
দেখেন গ্রুপ ভার্বের সাথে কপুলেটিভ ভার্বের কিন্তু একটু পার্থক্য আছে। কপুলেটিভ ভার্ব হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, আর গ্রুপ ভার্বের ব্যাপারটা কেমন? গ্রুপ ভার্বের ব্যাপারটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। কথাটা এভাবে আমি লিখছি, লিখে কেটে দিব কারণ এটা কপুলেটিভ, এভাবে চিন্তা করবেন। ওকে, তাহলে এখানে বসবে কি প্রিপোজিশন। ওকে, এরকম। ওকে স্যার, ভার্ব একটা ক্লাস পাচ্ছি না। যারা পেইড ব্যাচের না তারা একটা ক্লাস পাবেন না, কারণ এটা পেইড ব্যাচে হয়েছে। ওকে, অনেকে উত্তর করছেন। এখন কথা হচ্ছে কি স্যার, আমরা বলছিলাম যে ভার্ব প্লাস, যেটা আগের কথা ছিল যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা হয় কি স্যার কপুলেটিভ ভার্ব, তাই না? ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হলে কি হয় কপুলেটিভ ভার্ব। বাট ভার্বের সঙ্গে যখন প্রিপজিশন যুক্ত হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় কি গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপের মধ্যে পি আছে, মনে রাখবেন গ্রুপের মধ্যে কি পি আছে। সেম ভাবে ভার্বের সাথে যদি প্রিপজিশন থাকে তাহলে সেটাকে বলবো গ্রুপ ভার্ব। খেয়াল করেন, অর্থ অবশ্যই আলাদা অর্থ দিতে হবে। যেমন আমরা জানি স্যার টেক, টেক মানে নেওয়া, কি স্যার হাত দিয়ে নেওয়া, যাই হোক কোনোভাবে নেওয়া। এবার টেকের সাথে যখন কেউ যুক্ত করলো কেয়ার, কেয়ার মানে যত্ন, বা দুইটা মিলে যখন একটা দেখতেছেন, আপনি কিন্তু এইটাকে বলতে পারবেন না গ্রুপ ভার্ব, কারণ টেকের সাথে কেয়ার, টেক কেয়ার মানে যত্ন নেওয়া। বাট এটা কি হয়েছে, প্রিপজিশন হয়েছে না, এটাকে সাধারণত বলা হয়ে থাকে ভার্বাল ফ্রেজ। বাট নিচে আর একটা সেন্টেন্স দেখেন, বাট যখন আমি বলতেছি টেক, টেকের সাথে যুক্ত করছি আফটার, আফটার যেটা, এটা হচ্ছে আমার প্রিপজিশন। তাহলে টেক আফটার মানে কি স্যার? টেক আফটার মানে দেখতে একই রকম হওয়া, নেওয়া আর দেখতে একই রকম হওয়া দুইটা সেম জিনিস না। যেমন টেক কেয়ার, এটা গ্রুপ ভার্ব হয় না, কারণ কেয়ার এটা প্রিপজিশন না। বাট টেকের সাথে আফটার যদি যুক্ত করি তাহলে সেটা প্রিপজিশন। সুতরাং নিচেরটাকে আমরা বলতে পারবো কি স্যার? নিচেরটাকে বলতে পারবো গ্রুপ ভার্ব। যেমন পরীক্ষাতে আসে শি টেক্স আফটার হার মাদার। ওকে, আচ্ছা নিচে একটা সেন্টেন্স লিখতেছি, দেখেন তো এটা কি হতে পারে, নিজেরা চিন্তা করবেন। যেমনটা কেমন, যেমন উই সাথে লিখলাম আর, উই আর। এবার বলছে লুকিং, লুক মানে দেখা, দেখেন লুকিং এর সাথে যুক্ত করলাম একটা ফর, প্রিপজিশন না অ্যাডজেক্টিভ, নিজেরা বুঝে উত্তর করবেন। লুকিং ফর, এরপরে আ হাউস, লুক মানে দেখা, লুকিং ফর মানে খুঁজা, তাই না? তাহলে নিচে যেটা লিখছি বলেন তো, যে এইটা স্যার কপুলেটিভ ভার্ব নাকি গ্রুপ ভার্ব? কি হবে স্যার, এটা কপুলেটিভ ভার্ব নাকি গ্রুপ ভার্ব, কি হবে? আমি শর্ট দিচ্ছি যেন আপনাদের উত্তরটা করতে কমেন্টে সুবিধা হয়, এই আর কি। তাহলে এটা কি কপুলেটিভ ভার্ব নাকি গ্রুপ ভার্ব বলবো ভাইয়া? যে লুক ফর, লুকিং ফর, প্রিপজিশন আছে মানে গ্রুপ ভার্ব। ওকে, হ্যাঁ টেক কেয়ার কপুলেটিভ। কেয়ার মানে যত্ন, সাধারণত ওইটা অ্যাডজেক্টিভ এবং নাউন দুইটাকে নির্দেশ করে। টেক কেয়ার ওইটা কপুলেটিভ ভার্ব। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে আরেকটা প্রশ্ন দিব, সেটা একটু সলভ করবেন নিজেরা। সেটা হচ্ছে ডোন্ট লুক ডাউন, এই লুক ডাউন আপন দ্য পোর। তাহলে এই যে লুক ডাউন যেটা লিখেছি, এইটা কোন ভার্ব হবে স্যার? লুক ডাউন, এটা কি গ্রুপ ভার্ব নাকি কপুলেটিভ ভার্ব? এটা ধরেন আমি নাম্বার দিয়ে দিলাম, এটা 2 নাম্বার প্রশ্ন, যদিও এখানে প্রশ্নটা আসছে হচ্ছে কত নাম্বারে? ওকে, তাহলে লুক ডাউন, লুক প্লাস প্রিপজিশন আছে তাই না, ডাউন, তাহলে এটা গ্রুপ ভার্ব। এ পর্যন্ত আপনারা উত্তর করতে থাকেন, আমরা ততক্ষণে এটার বাকি অংশ করি।
আজকে যদি ভার্ব শেষ না হয় নেক্সট আরো ক্লাস নেওয়া হবে, টেনশনের কিছু নাই, বাট শেষ করেই যাওয়া হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন স্যার সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্ব কি স্যার? সেমি মডাল ভার্ব নামে একটা আছে। তাহলে সেমি মডাল ভার্ব গুলা কি কি? সাধারণত সেমি মডাল ভার্ব হচ্ছে নিড, তারপরে বলা হয় ডেয়ার, ought to, আর একটা হচ্ছে used to। ওকে, এবার ডিরেক্ট প্রশ্ন আকারে আসে এটা। দেখেন যে এই সেন্টেন্সে এই কটা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা এবার আসে এগুলাকে কেন সেমি মডাল বলা হয়, কারণ এগুলা মেইন ভার্বের কাজও করতে পারে আবার অক্সিলারির কাজও করতে পারে, তাই এদেরকে সেমি মডাল, মানে অনেকটা মেইন ভার্বও আবার মডাল ভার্ব দুইটার কাজই করতে পারে। ফর এক্সাম্পল ধরেন কেউ বললো আই নিড আ পেন, আমার একটা কলম দরকার। নিড এখানে কিন্তু মেইন ভার্ব একা আছে, তাই না? আমরা বলছিলাম মেইন ভার্ব একা থাকলে কোনো ভার্ব, বাট কেউ যদি বলে আই তারপরে বললো নিড নট গো দেয়ার, তো যখন বলছে আই নিড নট গো দেয়ার, গো এখানে মেইন ভার্ব, সবসময় নট অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হয়, আপনারা জানেন। ক্যান নট, কুড নট, শ্যাল নট, ইজ নট, আর নট, নিডের সাথে নট যুক্ত হয়েছে মানে এখন নিড অক্সিলারি ভার্ব। আর এই দুইটা কাজ যেহেতু একসাথে করতে পারে, নিড এরকম ডেয়ারও করতে পারে। ডেয়ার কিভাবে করতে পারে? যেমন ধরেন কথা হইলো যে হি, এরপরে বলা হচ্ছে ডেয়ার, সাথে লেখা হয় নট, তারপরে বলা হলো টাচ মি, সে আমাকে স্পর্শ করার সাহস পাইনি, এই নট যুক্ত হয়েছে ডেয়ারের সাথে, তাহলে এটা কি হবে স্যার? এইটা আমাদের অক্সিলারি ভার্ব, এখানে মেইন ভার্ব টাচ। ওকে, তাহলে এই কটা মুখস্থ করে ফেলবেন, প্রয়োজনে কমেন্টে লিখে ফেলেন। নিড ডেয়ার, আমি আবার দেখছি বলছি, নিড ডেয়ার, ought to, used to, এগুলা সেমি মডাল ভার্ব। নিড ডেয়ার, ought to, used to, সবাই লিখে ফেলেন। নিড ডেয়ার, ought to, used to, সেমি মডাল ভার্ব। নিড ডেয়ার, ought to, used to, সেমি মডাল ভার্ব। ওকে, এরপরে আসে স্যার কমন ভার্ব। কমন ভার্ব যদি বলি, ওখানে বলছে সাবজেক্ট নিজে কাজ করে, বিষয়টা আসলে এরকমই, সাবজেক্ট নিজে কাজ করে, বাট আমার কেন যেন মনে হয় এই কথার থেকে আরেকটু বেশি যুক্তিযুক্ত কথা হচ্ছে সাবজেক্ট নিজের জন্য কাজ করে। কার জন্য? নিজের জন্য কাজ করে। ওকে, সাবজেক্ট নিজের উদ্দেশ্যে কাজ করে, নিজের জন্য কাজ করে, এটাকে বলা হচ্ছে কমন ভার্ব। আর কারণ আমরা একই সঙ্গে আরো একটা ভার্ব দেখবো যেই দুইটার পার্থক্য আকারে আসে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। হ্যাঁ, পজিটিভ ভার্বে বলে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, বইতে লেখা আছে, এখনো ক্লিয়ার লেখা আছে, আমার কাছে তো বই আছে, বাট এইটা কিন্তু ঠিক না। হ্যাঁ, জব পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, সেইগুলা স্টার দিলে ভালো হয়। আমরা যতগুলা করাচ্ছি সবগুলাই জব পরীক্ষার জন্য অনেক বেশি আসছে, এবং প্রিভিয়াস কোশ্চেন সহ বলতেছি, সাথে প্র্যাকটিস সহ। ওকে, তো এখানে বাদ দেওয়ার সুযোগ খুব কম ভাইয়া। তাহলে খেয়াল করেন কমন ভার্ব হচ্ছে কি বলছে, সাবজেক্ট নিজের জন্য কাজ করে। যেমন আমি যদি কোনো কারণে বলি যে আই ওয়াক এভরিডে, আমি প্রতিদিন হাঁটি। কি স্যার? আমি প্রতিদিন হাঁটি, কার জন্য হাঁটি? আমি কি আরেকজনের জন্য হাঁটি? আমার নিজের ভালোর জন্য হাঁটি। তাহলে এই ক্ষেত্রে ওয়াক এটা হচ্ছে কমন ভার্ব। যেমন কেউ যদি বলে কোনো কারণে দে, তারপরে বলা হইলো রান, এরপরে ফাস্ট, তারা দ্রুত দৌড়ায়, তারা কি আমার জন্য দ্রুত দৌড়ায়? তারা তাদের নিজেদের কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য দ্রুত দৌড়ায়। বাট পজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যাপারটা বলা হয় কি, সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে করায়। যেমন বইতে এখানে লেখা আছে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায়, এটা সম্পূর্ণ ভুল ডেফিনিশন। কেন বলছে ভুল ডেফিনিশন? এখানে আমি লিখছি, দেখেন ডেফিনিশনটা কেমন। সেটা হচ্ছে সাবজেক্ট যখন অন্যের উদ্দেশ্যে কাজ করে, সাবজেক্ট যখন অন্যের উদ্দেশ্যে কাজ করে এবং অন্য পক্ষ ও কাজ গ্রহণ করে, তাকে পজিটিভ ভার্ব বলে। এখন খেয়াল করেন, আমি যখন কোনো কারণে আপনাদেরকে যদি বলি এই যে আই ওয়াক এভরিডে, আমি নিজে আমার জন্য হাঁটি, বাট যখন আমি বলবো যে আই সাথে লিখলাম ওয়াক মানে আমি হাঁটি, এই কথাটা এবার যদি এখানে বললাম আ হর্স, এটার অর্থ কি? আমি একটা ঘোড়াকে হাঁটাই। এবার নিজে চিন্তা করেন, একটা ঘোড়াকে যে হাঁটাইতেছি, আমি চুপ করে দাঁড়াই থাকি, একটা ঘোড়াকে হাঁটাইতেছি?
আমি যখন হাঁটাইতেছি কাজটা কিন্তু আমিই করতেছি, হাঁটতেছে ঘোড়া এবং আমি দুইজনে, হিসাবটা এমন। যেমন আপনারা নিজেরা বিভিন্ন ধরনের সেন্টেন্সে দেখবেন, ধরেন কোনো জায়গায় ডিটেলস আকারে লেখা আছে, যেমন সি মানে হচ্ছে কি আমাদের দেখা, আমরা যদি বলি সি হচ্ছে কি স্যার দেখা। আবার ধরেন কোনো একটা জায়গায় আমরা যুক্ত করলাম কি শো, শো মানে দেখানো, তাই না? একটা হচ্ছে দেখা আর একটা হচ্ছে দেখানো, দুইটা অংশ মিলে যখন আমরা বলতেছি এটা হচ্ছে কমন ভার্ব বলা হয়ে থাকে, যেটা কি কমন ভার্ব। কমন ভার্বের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে সরাসরি দেখে, আর পজিটিভ ভার্বের ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন রকম। তাহলে কমন ভার্ব যেটা সেটা হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করে, নিজের উদ্দেশ্যে করে, আর শো হচ্ছে দেখানো। বাট আমি যখন আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাকে কাজটা করতে হবে দেখানোর, আর অন্য আরেকটা ব্যক্তি একই সাথে সি করবে, বাট আমি দেখালাম কেউ দেখলো না, তাহলে সেটাকে পজিটিভ ভার্ব বলবো না। যেমন আমি আপনাদেরকে এখন পড়াচ্ছি, টিচ, আপনারা কেউ পড়লে না, তাহলে এটাকে টিচ হইলো না। আমি পড়াচ্ছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা আবার একই সঙ্গে রিড করতেছেন বা লার্ন করতেছেন, সবসময় দুইটা পক্ষ জড়িত থাকবে পজিটিভ ভার্বে। বুঝতে পারছেন আমার কথা? তো এরকম কিছু ভার্ব থাকে, যেমন সি, সেখান থেকে শো, তারপরে নো মানে জানা, ইনফর্ম মানে কি স্যার জানানো। আমি জানলে নো মানে আমার নিজের উদ্দেশ্যে একাই জানবো, বাট ইনফর্ম মানে জানানো। আমি যখন কাউকে জানাবো কেউ জানলো না, ওটাকে ইনফর্ম করা বলে না, অবশ্যই তখন আরেকজন নো করবে। অর্থাৎ আমি একজনকে ইনফর্ম করব, আবার সে একই সাথে এটাকে লার্ন করবে বা জানবে। সেম ভাবে আমি যখন কাউকে কোনো কারণে, ধরেন এখানে বলছি কি যে ইনফর্ম মানে জানানো, নো মানে জানা, এবার ধরেন লার্ন মানে একা শেখা নিজের জন্য, বাট যখন আমি আপনাদেরকে বলবো টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, এখন আমি শিক্ষা দিলাম কেউ সে লার্ন করলো না, শিখলো না, ওটাকে আমি পজিটিভ ভার্ব বলতে পারবো না। এই জন্য আমি বলছি লেখা শেষ করতে পারিনি, আপনি স্ক্রল করে ফেলছেন। আচ্ছা একটু দেখে নেন, আবার দেখেন, প্রয়োজনে পরে টেনে টেনে দেখবেন, আগে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, পজিটিভ ভার্বে আগেই বলছি যে বইতে ভুল ডেফিনেশন লেখা আছে, সেটা কি নিজে না কাজ করে অন্যকে দিয়ে করা, এটা ভুল কথা। আমি যে আপনাদেরকে পড়াচ্ছি নিজে কাজ না করে আরেকজনকে দিয়ে পড়াচ্ছি? অবশ্যই আমি পড়াচ্ছি, এটা পজিটিভ ভার্ব, বাট আপনারা পড়তেছেন, উদ্দেশ্যটা আপনাদের জন্য। আমি যখন কোনো কারণে একটা ঘোড়াকে দৌড়াই, আমি যখন ঘোড়াকে ধাওয়া করতেছি, ঘোড়া দৌড়াইতেছে। মা শিশুকে চাঁদ দেখান, আপনারা পড়ছেন প্রযোজক ক্রিয়া, মা শিশুকে চাঁদ দেখাইতেছেন, শিশু দেখলো না, ঘুমাইতেছে, ওটা কি চাঁদ দেখানো হইলো? আমি যেমন মা যেমন শিশুটাকে দেখাচ্ছে, এটা মায়ের কাজ, একই সঙ্গে শিশু আবার দেখতেছে, ওটা তার কাজ, অর্থাৎ দুইটা পক্ষ কাজটাকে সম্পাদন করবে। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? তাহলে এটা যদি বুঝে থাকেন, এবার আমি কিছু প্র্যাকটিস আপনাদেরকে দিয়ে থাকি। হ্যাঁ, এ পর্যন্ত হয়েছে না? দেখেন বলছে কি দে, এবার এখানে লেখা হলো রান আ কোম্পানি, তারা একটা কোম্পানি চালায়, তারা কোম্পানি চালায়। আমি যদি বলি দে রান আ কার, তারা একটা গাড়ি চালায়, আমি গাড়ি চালাইতেছি, এবার গাড়ি চলতেছে। এখন আমি যদি বলি আমি অনেক স্টাফদেরকে চালাই, আমি চালাই আর স্টাফরা সেই অনুসারে চলে, তাই না? তাহলে বলেন তো এই যে যেটা লিখেছি এটা কি কমন ভার্ব? আমি আবার লিখছি যে এটা কি কমন ভার্ব নাকি পজিটিভ ভার্ব? বলেন। আবার একই ধরনের আরেকটা সেন্টেন্স লিখতেছি, এটা ধরেন আমি দিলাম 1 নাম্বার এ, আর আরেকটা দিচ্ছি 2 নাম্বার, যেখানে বলা হচ্ছে আই, এরপর লিখলাম রান ইন দা মর্নিং। তাহলে এই যে নিচে রানটা লিখছি, রান 2 নাম্বার, তাহলে 2 নাম্বারটা কি হবে স্যার, এইটা নাকি এইটা? আর উপরে যে রান লিখছি এইটা নাকি এইটা? কি হবে বলেন? 1 নম্বরের রান কি ভার্ব, কমন ভার্ব না পজিটিভ ভার্ব? আর 2 নম্বরের রান কি ভার্ব, কমন ভার্ব নাকি পজিটিভ ভার্ব? দুইটা মিলিয়ে তারপরে আপনারা বলেন। ওকে, নাম্বার দিয়ে বলবেন যেন আমার বুঝতে সুবিধা হয়। ওকে, তাহিয়া বলছে প্রথমটা পজিটিভ ভার্ব, তারপর এটা কমন ভার্ব। ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন।
আচ্ছা, যদি বুঝে থাকেন এবার আমি একটু আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিই। প্রশ্ন নাম্বার 50 এখানে আছে দেওয়া। প্রশ্ন নাম্বার 50 উল্লেখ করে তারপরে বলবেন। হ্যাঁ, বলা হচ্ছে যে হি সাথে লেখা হলো রেইজড, সে উঠিয়েছিল। এরপরে লেখা হলো হিজ, এরপরে বলা হচ্ছে হ্যান্ড। এটা হচ্ছে 50 নাম্বার। হ্যাঁ, এক্ষেত্রে বলা হয়েছে রেইজড কোন ভার্ব। 50-এর পরে আমি নিচে 51 নাম্বার আর একটা ভার্ব লিখতেছি, ধরেন এটা নাই বাট আমি লিখতেছি, যেমন দ্য সান, the sun rises in the west। তাহলে দুইটা অংশ, এখানেও একটা সান, এখানে সান, ওইখানে ছিল রেইজড আর এখানে আছে কি স্যার, রাইজেস। এবার আমি এখানে অপশন দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে এইখানে যদি বলি, একটাকে বলবো কমন ভার্ব, আরেকটাকে বলছি পজিটিভ ভার্ব। এবার বলেন এই উপরে যে রেইজড 50 এইটা কোন ভার্ব, আর নিচে যে রাইজেস লিখছি এই রাইজেসটা কোন ভার্ব? ওকে, বলেন যে রেইজড এটা কোন ভার্ব আর রাইজেস কোন ভার্ব, একটু বলেন। হ্যাঁ, পজিটিভ ভার্ব কমন ভার্ব, পজিটিভ কমন ভার্ব, গুড। তাহলে আপনারা বুঝে গেছেন অলরেডি। ওকে, ফাইন। যদি এটুকু বুঝতে পারেন একটু কমেন্টে জানান যে ক্লিয়ার, শুধু এটুকু জেনে দেন যে ভাইয়া ক্লিয়ার, অর্থাৎ বুঝতে পারলে আপনি যদি রেসপন্স করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। এবার আসি, যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না, আমি যেহেতু রেকর্ড ক্লাস থাকবে এটার জন্য কিছু অংশ লিখছি কম, মুখে বলছি বেশি, যেন আপনি পরবর্তীতে বুঝে নিতে পারেন শুনেও। বলছি এরকম ডিরেক্ট পজিটিভ ফর্ম থাকে না যে সকল ভার্বের, যেমন আমি যদি বলি সি মানে দেখা, শো মানে দেখানো, সি কমন ভার্ব, শো পজিটিভ ভার্ব। যেমন লার্ন মানে জানা, ইনফর্ম মানে জানানো, তাহলে লার্ন এক্ষেত্রে আমাদের কমন ভার্ব আর ইনফর্ম এটা পজিটিভ ভার্ব। বাট যে সকল ভার্বের এরকম পজিটিভ ফর্ম থাকে না, এই সকল ভার্বের পূর্বে আমাদেরকে লেট, মেক, গেট, হ্যাভ যুক্ত করে পজিটিভ, আমি সিভি লিখছি, পজিটিভ ভার্ব তৈরি করা হয় বা পজিটিভ অর্থ প্রদান করা হয়। ফর এক্সাম্পল, আপনি নিজে যদি দেখেন, চিন্তা করেন, কোনো কারণে কেউ বললো আই হ্যাভ, আমি আমার মাকে দিয়ে কাপড় ধোয়াই, এবার কিন্তু আমি নিজে করতেছি না, এটা হচ্ছে আমাদের ওই টাইপের পজিটিভ ভার্ব, যে আমি নিজে ধোই না, কাকে দিয়ে ধোয়াই, আমার মাকে দিয়ে ধোয়াই, যেটা হচ্ছে ডিরেক্ট আমরা বলি থাকে না। এক্ষেত্রে হচ্ছে আমাদের সেই অংশটা কাজ করে, নিজে না কাজ না করে অন্যকে দিয়ে করায়। তাহলে আই হ্যাভ লিখলাম কি, মাই মাদার, আই হ্যাভ মাই মাদার। এরপরে আমি এখানে লিখলাম ওয়াশ মাই ক্লথ, এটার মানে হচ্ছে আমি আমার মাকে দিয়ে কাপড় ধোয়াই। আবার ধরেন আরো একটা সেন্টেন্স দেখেন, যেখানে বলা হচ্ছে কি আই, এবার এখানে লিখলাম গেট, এরপর লিখলাম মাই ল্যাপটপ রিপেয়ার্ড। এটার এই অংশের থেকে গুরুত্বপূর্ণ এই অংশটা, এখানে ভার্ব 1 আর এইখানে লিখছি আমি ভার্ব 3। কেন স্যার? সাবজেক্ট ব্যক্তি, মনে রাখবেন পজিটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট ব্যক্তি হইলে ভার্ব 1 হয়, সাবজেক্ট বস্তু হইলে পরবর্তীতে ভার্ব 3 হয়। আপনি জাস্ট এভাবে লিখতে পারেন, ব্যক্তি প্লাস ভার্ব 1, বস্তু প্লাস ভার্ব 3। কখন? এরকম যখন পজিটিভ ভার্ব তৈরি করা হবে মেক, গেট, লেট অথবা হ্যাভ দিয়ে। ওকে, হ্যাঁ, গুড। এমডি শামীম ইউসুফ খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইটুকু বলছি যেটা, যে স্যার যখন আপনার এখানে কিন্তু মেইনলি রাইট ফর্ম অফ ভার্বের একটা বিষয় কাজ করে, কারণ এখানে এই অংশটা কি ব্যক্তি, ব্যক্তি হইলে ভার্ব 1 আর বস্তু হইলে ভার্ব কি হবে 3। এটা প্যাসিভ ভয়েসে করা আর ওইটা অ্যাক্টিভ ভয়েসে করা। এই উপরে যেটা দেখতেছেন এটাও পজিটিভ, নিচেরটাও পজিটিভ, কারণ নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাচ্ছে। ওকে,
রেইজড মানে উঠানো, আমি যখন কাউকে উঠাচ্ছি, আমার হাতকে উঠাচ্ছি, সঙ্গে আমার হাত উঠতেছে। এখন আমি যদি কোনো কারণে আমার হাতকে না উঠাই, আমি বলি যে আমি করিমকে উঠাইছি, আই রেইজড করিম, তাহলে আমি উঠাইছি আর সে উঠছে, নাকি আমি যদি উঠাইলাম আমার হাত এরকমই থাকলো? ধরেন আমি বললাম যে আই রেইজড মাই হ্যান্ড, বাট আমার হাত এমনিই থাকলো, এটা কি হইলে উঠানো বলেন? অর্থাৎ আমি যখন উঠাবো হ্যান্ডটা আবার একই সাথে আপ হবে, দুইটা কাজ একসঙ্গে জড়িত হচ্ছে। ওকে, অ্যাঞ্জেল ফাবিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে যখন দেখবো এই ধরনের পজিটিভ ভার্বের ক্ষেত্রে এখানে সাবজেক্ট ব্যক্তি হচ্ছে, তারপরে ভার্ব কি হবে স্যার? ওয়ান। আর যদি বস্তু হয় তাহলে ভার্ব কি হবে? থ্রি। এটা যদি মনে থাকে তাহলে একটু খেয়াল করেন পরের সেন্টেন্সটা কি বলা হচ্ছে আমাদেরকে। যেমন ধরেন এখানে বলা হচ্ছে দে মেড মি ডু নাকি ডান দ্য ওয়ার্ক, তারা আমাকে দিয়ে কাজটি করাইছে, তাহলে এই ক্ষেত্রে আমি কি ডু দিব নাকি ডান দিব বলেন তো? দে মেড মি ডু অথবা ডান। আরেকটা প্রশ্ন আছে, এটা প্রশ্ন নাম্বার হচ্ছে 52, কখন হ্যাভ, কখন মেক বা কখন গেট ব্যবহার করা হবে? আচ্ছা, নর্মাল অর্থ বোঝাতে এটা দরকার নাই, আপনাকে নর্মালি বলি গেট এবং হ্যাভ, আবার বলছি গেট এবং হ্যাভ এবং লেট, তিনটা একই অর্থে প্রকাশ করা হয়। শুধু মেকটা হচ্ছে যখন জোর করে কাউকে দিয়ে কিছু করানো হয়, মেক, আবার বলছি মেক, লেট এবং হ্যাভ, সরি মেক বলছি, মানে মেক বাদে বাকি যে কটা আছে লেট, গেট, হ্যাভ, লেট, গেট, হ্যাভ একই অর্থে ব্যবহার করা হয় প্রায়, মানে সিমিলার অর্থে। আর মেডটা হচ্ছে কাউকে দিয়ে জোর করে কিছু করাইতে, যেমন এটার অর্থ আসলে তারা আমাকে জোর করে দিয়ে কাজটি করাইছে। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে স্যার? ডু হবে। সবাই কিন্তু অলরেডি উত্তরটা করতে পারছেন। এবার দেখেন প্রশ্ন আসছিল এটা 52, 52 নাম্বার প্রশ্ন মেবি, হ্যাঁ 52 নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে প্রশ্নটা এরকম, মাই মাদার মেড মি ড্যাশ মেডিসিন। এক্ষেত্রে আমরা তাহলে এক্ষেত্রে কি করতে পারি স্যার? চেক নাকি টেক্স নাকি টেকেন, কোনটা ব্যবহার করবেন বলেন? মাই মাদার মেড মি টেক্স মেডিসিন। এবং এটার পরে আমি আরো একটা প্রশ্ন দিচ্ছি, ওকে একটু উত্তর করে ফেলেন কি হবে এটা স্যার? চেক। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, দে let the house build or built in the park, তাহলে এটাকে কোনটা উত্তর করবেন? the let the house build নাকি built, কোনটা হবে স্যার? আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আপনার ক্লাস দেখলাম, থ্যাংক ইউ সেনহা ইবনাত। কি হবে স্যার? টেক হবে, টেক, গুড, এক্স্যাক্টলি টেক হবে। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যদি সাবজেক্ট কি হয়? ব্যক্তি হয়, তাহলে ভার্ব কি হবে? এরপরে ভার্ব ওয়ান হবে, তাহলে এটা হচ্ছে না আর এটা হচ্ছে না। এবার নিচেরটা কি হবে স্যার সেটা একটু দেখে আসি, যেখানে বলছে দে লেট দ্য হাউস বিল্ড অথবা বিল্ট ইন দ্য পার্ক। বিল্ট উত্তর করে ফেলছেন শাহরিয়ার হুসাইন। ফার্স্ট অফ অল সবার প্রথমে শাহরিয়ার হুসাইন উত্তর করে ফেলেছে, তারপর হচ্ছে শাপলা উত্তর করেছে, দ্বিতীয় সন্ধ্যা রয় উত্তর করে ফেলেছে। এবার আসেন এটা উত্তর করতে থাকেন আপনারা, উত্তর করতে করতে হাবিব স্যার আপনাদেরকে আরেকটা ভার্ব দেখায় নিয়ে আসবে যার নাম স্টেটিভ ভার্ব। কি স্যার? স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব কোনগুলা? আমরা যদি বলি যেই ভার্বের কর্ম সম্পাদনে
কর্ম সম্পাদনে, স্যার আপনার ক্লাসগুলি অনেক মিস করতেছিলাম, ফাইনালি আজকে ক্লাস পেলাম, থ্যাংক ইউ। আচ্ছা, তো বলছিলাম কি, যেই ভার্ব এর কর্ম সম্পাদনে, সেনহা ইসলাম কোন জেলা থেকে বলছি একটু বলে দেই সবাই যারা যুক্ত হয়েছি। আচ্ছা, টেক্সট হবে না কেন আগেই বলে দেই, মির পরে টেক হয় না। মি কেন? অন্য কোনো হি থাকলেও টেক্স হইতো না, এটা নিয়ে আমি দেখাচ্ছি একটু পরে। ভালো একটা প্রশ্ন মনে করছেন। তো স্টেটিভ ভার্বটা একটু বলে দেই। স্টেটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের কি বলছি, কর্ম সম্পাদনে শারীরিক শক্তি প্রয়োজন হয় না, শারীরিক শক্তি বা ফিজিক্যাল এনার্জি প্রয়োজন হয় না। ওকে, তাহলে যেই ভার্বের কর্ম সম্পাদনে শারীরিক শক্তি প্রয়োজন হয় না তাকে আমরা কি বলবো, স্টেটিভ ভার্ব, মানে এটাকে অবস্থা বোঝায়। এর মধ্যে আপনি কেমন পাবেন, যেমন ধরেন কাউকে রেসপেক্ট করতে চান আপনি, রেসপেক্ট মানে সম্মান করা। এখন সম্মান করতে গেলে এমন না যে আপনি খাওয়া দাওয়া করবেন তারপরে এসে বলবেন ভাই আমার শক্তি নাই, আমি খাওয়া দাওয়া করবো তারপরে এসে আপনাকে রেসপেক্ট করবে, বিষয়টা এমন না। আবার ধরেন আপনি যদি কোনোদিন চিন্তা করতে চান, কোনো কিছু চিন্তা করার জন্য আপনার শক্তির প্রয়োজন হবে না, এটা স্টেট অফ মাইন্ড বলে। আপনি কাউকে লাভ করতে চাইলে এমন না যে আমার পেটে এখন ক্ষুধা, আমি তোমাকে লাভ করতে পারবো না, আমি খাওয়া দাওয়া করব তারপরে এসে তোমাকে লাভ করব, বিষয়টা এরকম না। সেম ভাবে ফরগেট মানে ভুলে যাওয়া, এই ভুলে যাইতে কখনো আপনার শক্তি লাগবে না। রিমেম্বার মানে স্মরণ করা, শক্তি লাগবে না। এরকম করে যা যা থাকবে এগুলাকেই মূলত স্টেটিভ ভার্ব বলে। যেমন ইজ মানে হওয়া, এখন আমি যখন বলবো যে ঢাকা, ঢাকা হয়, ইজ, তারপরে দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। এই বাংলাদেশের রাজধানী হওয়ার জন্য ঢাকার শারীরিক শক্তির দরকার হবে না, এগুলাকেই মূলত স্টেটিভ ভার্ব বলা হয়। ক্লিয়ার ভাইয়া, বুঝতেই পারছি। স্যার এই মাসের ক্লাস রুটিন দিবেন না? ক্লাস রুটিন অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি ক্লাস রুটিন। হ্যাঁ স্যার, মিরপুর বানসের, ওকে। তাহলে এই অংশটা গেল স্যার, কি বলছি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ওখানে আমি ক্যাপিটাল বিডি লিখছি শর্টে, অর্থাৎ আপনি বুঝে নেবেন যে অংশটা, যে এখানে এগুলো হয় স্টেটিভ ভার্ব। এখন দেখেন আমি যদি আপনাদেরকে দুই একটা প্রশ্ন দেখাই, সেগুলো আপনারা একটু উত্তর করতে পারেন কিনা। স্যার ভার্ব ওয়ান ফ্রম আর বেস ফ্রম, হ্যাঁ ভার্ব ওয়ান আর বেস ফ্রম একই, হ্যাঁ শুধু বেস ফ্রম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন গো, এটা বেস এবং প্রেজেন্ট দুইটাই, হ্যাঁ। বাট যখন আমি গোর সাথে ইএস যুক্ত করি, গোজ, এটা শুধুমাত্র প্রেজেন্টকে নির্দেশ করে, এটাকে বেস বলতে পারি না আমরা। অর্থাৎ ভার্ব ওয়ান বলতে এটাকে বোঝায়, এটাকে বোঝায় না। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, তখন একটা বিষয় মাথায় রাখতে বলছিলাম, তো তার আগে একটা উদাহরণ দেখে আসি। ধরেন এখানে কোনো একটা সেন্টেন্সের মধ্যে লেখা আছে আই থিঙ্ক দ্য ম্যান ইজ অনেস্ট। আপনাদের কাছে প্রশ্ন আমার যেটা, সেটা হচ্ছে এখানে কয়টি স্টেটিভ ভার্ব আছে, অর্থাৎ স্টেটিভ ভার্ব এখানে কয়টি বলবেন, একটি নাকি দুইটি নাকি তিনটি? জাস্ট এইটুকু উত্তর করতে চাই যে আই থিঙ্ক দ্য ম্যান ইজ অনেস্ট, এক্ষেত্রে কয়টা স্টেটিভ ভার্ব আছে? আই থিঙ্ক দ্য ম্যান ইজ অনেস্ট, এক্ষেত্রে কয়টি স্টেটিভ ভার্ব আছে? জান্নাতুল ফেরদৌসি বলতেছে অনলাইনে ক্লাস করতেছি, 2023-এর ব্যাচের ছিলাম, অনেক আগে। সেনহা ইবনাত তারপরে বলছে স্যার ভার্ব ওয়ান বেস ফর্ম একই, স্যার এই মাসের ক্লাস রুটিন এটা দিয়েছি। আচ্ছা এটা একটু উত্তর করে ফেলেন স্যার, এটা কি হবে? ততক্ষণে আপনাদেরকে ওই বিষয়টা আমি ক্লিয়ার করবো। আরেকটা যে অনেকের মধ্যে প্রশ্ন থাকে সেই স্ট্রাকচারটা কেমন, সেটা আসলে এরকম ছিল যে সাবজেক্ট যখন থাকবে, সাবজেক্ট এরপরে আমাদের যে অংশটা আমরা বলছিলাম যে হ্যাভ, তারপরে লেট, তারপরে মেক, মেক মেক তারপর হচ্ছে গেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম। কখন? যখন এটা ব্যক্তি,
এটা হচ্ছে একটা নিয়ম ভার্বের বেস ফর্ম। আরেকটা বিষয় হচ্ছে সেম কথাবার্তা এইটুকু এইটুকু যা থাকবে তাই, বাট এইখানে যে অবজেক্টের কথা বলা হচ্ছে, অবজেক্ট যদি বস্তু হয়, হ্যাঁ বস্তু হয়, তাহলে V3, যেটা আমরা এখানে তখন বলেছিলাম। এখন এই যে ভার্বের বেস ফর্ম লিখছি, এটা হি হইলেও যা, ইউ হইলেও তাই, আই হইলেও তাই। নিচের সেন্টেন্সটা একটু খেয়াল করেন, তাহলে যদি এইটুকু বুঝতে পারেন, আপনারা অনেকে উত্তর করছেন, যদি এইটুকু বুঝতে পারেন, ধরেন এখানে লেখা আছে দে লেট করিম, তাহলে দে লেট করিম ডু নাকি ডাজ দ্য ওয়ার্ক, বলেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আশা করি এটার উত্তর করতে পারবেন। দে লেট করিম ডু দ্য ওয়ার্ক নাকি ডাজ দ্য ওয়ার্ক, কি হবে? গুড, বুঝে গেছেন আপনারা? তাহলে এটা কি হবে স্যার? ডু ডু ডু। ওকে, আচ্ছা এরপরে আমি 59 69 নাম্বার একটা প্রশ্ন দিব, সেটা দেখেন। 69, এটা হচ্ছে সরি 59 নাম্বার, 59 একটা প্রশ্ন কি বলছে? আই, প্রশ্নটা ছিল এমন যে আই শ্যাল গেট দ্য ওয়ার্ক, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডু নাকি ডান, কোনটা বলবেন? আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডু নাকি ডান। 59 নাম্বার প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, যেন একটু করতে পারেন এটা। স্যার করিম থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, আগেই সেটা ক্লিয়ার করছি যে পজিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই রুলটা খাটে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা খাটে না। ওকে, ওকে, ভার্বের মোটামুটি আজকে আমরা যতটুকু করছি এটুকু শেষ এখন পর্যন্ত। আমি এখন আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিস দিব, আপনারা সেগুলো একটু করার চেষ্টা করবেন নিজেরা নিজেরা, আসলে কি বুঝলেন। ওকে, এবার আসেন আপনাদেরকে আমি প্রশ্ন দিই এক একটা করে। জাস্ট এইবার একটা প্রশ্ন দিচ্ছি, বলা হচ্ছে কি, বলা হচ্ছে লুক ইউ লুক টায়ার্ড। লুক এখানে কোন ভার্ব? আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা অংশ দিয়ে দিচ্ছি, সাধারণত আমি দুইটা অপশন দিব যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়, দুইটা অপশন দিব অনলি। আচ্ছা, এর মধ্যে আমরা যদি একটা দেই সেটা হচ্ছে স্যার আমি এখানে দিলাম কমন ভার্ব, হ্যাঁ কি দিচ্ছি? কমন ভার্ব, এটা হচ্ছে একটা অপশন। আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং ভার্ব কি হবে দেখি, যারা বুঝতেছেন না তাদের জন্য একটু শর্টকাট করে দেই, সেটা হচ্ছে কোনো ভার্বকে, কোনো একটা ভার্ব আছে এখানে, সেই ভার্বকে কেটে দিয়ে যদি ওখানে একটা বি ভার্ব বসানো যায়, সাবজেক্ট অনুসারে একটা বি ভার্ব বসানো হয় আর অর্থ ঠিক থাকে, তাহলে তাকে লিঙ্কিং ভার্ব বলে। আবার বলছি, কোনো ভার্বকে কেটে দিয়ে বি ভার্ব সাবজেক্ট অনুসারে যে কোনো বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হইতে পারে, যে কোনো একটা বি ভার্ব বসালে অর্থ ঠিক থাকলে তাকে লিঙ্কিং ভার্ব বলে।
একজন বলছে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট একটু কনফিউশন হচ্ছে আগের ক্লাসটা, ঠিক আছে আমি এটা একটু আলোচনা করে দিব। ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে, ওকে? হ্যাঁ, এটা রেকর্ড ক্লাস পাওয়া যাবে, এটা রেকর্ড ক্লাস, এখানে রেকর্ড থাকবে। ওকে, লিঙ্কিং ভার্ব কিন্তু উত্তর করতেছেন আপনারা সবাই, তার মানে আপনারা বুঝে গেছেন। আমরা বলছি কি অনেকে মুখস্থ করে, মুখস্থ দরকার নাই ভাইয়া, লুককে কেটে দেন, কাটার পর এখানে একটা বি ভার্ব দেখেন, ইউ এর সাথে বি ভার্ব কি বসে আর, তাহলে ইউ আর টায়ার্ড, দেখবেন অর্থ ঠিক আছে, তাহলে এটা কি ভার্ব স্যার? লিঙ্কিং ভার্ব, এটা কমন ভার্ব হবে না। ওকে, আচ্ছা একজন বলছে ভাইয়া ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের বিষয়টা বলেন। আমি জাস্ট একটা সেন্টেন্স আকারে বসায় বলতেছি, হি, এরপরে যদি আমি এখানে বলি জাস্ট এখানে হি গেভ, এটা লিখেছিলাম মি আ ফ্লাওয়ার, সে আমাকে একটা ফুল দিয়েছিল, কি হি গেভ মি আ ফ্লাওয়ার। এই যে অবজেক্ট হি গেভ, সে দিয়েছিল, কি দিয়েছিল? একটা ফুল, সুতরাং অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে, আরেকটা অবজেক্ট। অর্থাৎ কি বা কাকে দ্বারা উত্তর করে যে সেই হয় অবজেক্ট। এর মধ্যে যেটা ব্যক্তি, ব্যক্তিটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিকে বলা হয় কি স্যার? ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ গৌণ কর্ম ইংলিশে, বাংলায় বলে। আর ফুল যেটা দেখতেছেন বস্তু, বস্তুকে বলে ডিরেক্ট অবজেক্ট। ওকে, কি বলে স্যার এটাকে? ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম। তাহলে এটা ছিল ব্যক্তি আর এটা হচ্ছে বস্তু, ব্যক্তি হচ্ছে ইনডিরেক্ট আর বস্তু হচ্ছে ডিরেক্ট। এখন ব্যবহারের ক্ষেত্রে সাধারণত প্রথমে ব্যক্তি বসাবেন, পরে বস্তু বসাবেন। বাই চান্স আপনি যদি কোনো কারণে এই যে যেটাকে বলা হয় যে হি গেভ, এই যে মি না লিখে এই এ ফ্লাওয়ারটা যদি আগে লেখেন, অর্থাৎ বস্তুটাকে যদি আগে লেখেন, পরবর্তীতে যে মি লিখবেন ব্যক্তি, তার পূর্বে একটা প্রিপোজিশন বসাতে হবে। কি স্যার? প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা অর্থ অনুসারে নির্ভর করে, যেমন এখানে টু ব্যবহার করা হবে, যে হি গেভ আ ফ্লাওয়ার টু মি। আবার ধরেন আরেকটা সেন্টেন্স, যেমন গেভ এর সাথে টু ব্যবহার করা যায়, বাট প্রেজেন্টের সাথে টু ব্যবহার করা যায় না, প্রেজেন্টের সাথে উইথ ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি, এখানে লেখা হলো শি প্রেজেন্টেড, এখানে ধরেন আমরা যে কোনো একটা সেন্টেন্স দিলাম প্রেজেন্টেড, এরপর লিখলাম মি আ ফ্লাওয়ার, এই টাইপের। বাট যখন এইটাকে আমি এই পাশে লিখতাম তাহলে আমাকে টু ব্যবহার করতে হইতো। এখন আমাদের এইখানে একটা অপশন আছে, কিছু ক্ষেত্রে দুই একটা ব্যতিক্রম, স্যার ভার্বের মাথা নষ্ট হয়েছে আমার না। হ্যাঁ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এটাকে কপুলেটিভ ভার্ব বলতে পারবো যদি সেইটা ভিন্ন অর্থ প্রকাশ করে। ওকে, আচ্ছা এবার আরেকটা প্রশ্ন দেখে আসি প্রেজেন্ট নিয়ে, যেটা বলছিল ধরেন এখানে বলা হচ্ছে শি, ওটা অর্থের উপর সম্পূর্ণ নির্ভর করে। শি প্রেজেন্টেড, শি প্রেজেন্টেড হার, এখানে লেখা ছিল উইথ আ ফ্লাওয়ার। এখন কথা হচ্ছে যে স্যার এই ক্ষেত্রে এই উইথটা কেন ব্যবহার করা হলো? এই যে প্রেজেন্ট দেখতেছেন, এই প্রেজেন্ট কথাটার অর্থ আমরা যদি বলি সারপ্রাইজ দেওয়া। ওকে, সারপ্রাইজ দেওয়া। বাট আপনি যখন কাউকে সারপ্রাইজ দিবেন, কোনো কিছু দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে বস্তুর আগে উইথ ব্যবহার করতে হয়, এই আর কি। এটার অর্থ আর দুইটার অর্থ আলাদা। যেমন হি শি প্রেজেন্টেড মি এ ফ্লাওয়ার, মানে সে আমার সামনে একটা ফুল নিয়েছিল বা আমাকে একটা ফুল দিছিল। আর নিচে যেটা লিখছি শি প্রেজেন্টেড হার উইথ এ ফ্লাওয়ার, মানে সে একটা ফুল দিয়ে তাকে সম্বোধন জানাইছিল, এই টাইপের কথার অর্থ প্রদান করে। এই জন্য এই ক্ষেত্রে প্রেজেন্টের সাথে একটা উইথ এক্সট্রা ব্যবহার করতে হয়েছে। আই থিঙ্ক হি ইজ অনেস্ট, বলছি এখানে দুইটা হবে, কয়টা স্যার? দুইটা, একটা হচ্ছে থিঙ্ক আর একটা হচ্ছে ইজ, এই দুইটাকেই আমরা স্টেটিভ ভার্ব বলে থাকি। ওকে, আচ্ছা তারপরের প্রশ্নটা দেখেন তো স্যার, আরেকটা প্রশ্ন কি বলছে? প্রশ্নটা বলছে দে মেড
দে মেড করিম, তারা করিমকে তৈরি করছিল ক্যাপ্টেন, দে মেড করিম ক্যাপ্টেন। তাহলে এই যে দে মেড করিম ক্যাপ্টেন, আমরা যদি নর্মালি চিন্তা করি এই যে মেড আছে এটা কোন ভার্ব? দে মেড করিম ক্যাপ্টেন। আপনারা বলবেন এটা কি কপুলেটিভ ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব নাকি কগনেট ভার্ব? কি ক্লাস করলেন দেখি এখন। হ্যাঁ, কি হবে স্যার এটা? লিঙ্কিং ভার্ব, আবার বলছি কোন ভার্বকে যদি কেটে দিয়ে, সাধারণত আপনারা যারা জানেন আমি বলেছিলাম এর আগের ক্লাসেও, লিঙ্কিং ভার্ব হচ্ছে কোনটা? সকল বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় এরকম যে কোনো ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। আবার বলছি সকল বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় এমন যে কোনো ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। ওকে, এখন এইখানে যে কথাটা আমরা বলছি, যেমন আপনাদেরকে এটা উত্তর করতে থাকেন ততক্ষণে আমি দেখাই। এখানে লেখা হচ্ছে কি স্যার? হানি, হানির সাথে লেখা হইলো কি? টেস্ট, হানি টেস্ট। এরপরে কি? সুইট। কিছু কিছু বইতে এরকম মুখস্থ লেখা আছে যে টেস্ট, স্মেল এগুলো লিঙ্কিং ভার্ব, আর এটা ভয়ঙ্কর রকমের ভুল, কারণ একই ওয়ার্ড লিঙ্কিং ভার্ব হইতে পারে নাও পারে। আচ্ছা, এবার দেখেন হানি টেস্ট সুইট যখন বলছে, আমি যদি টেস্ট কেটে দেই, কেটে দিয়ে এখানে একটা বি ভার্ব লিখলাম ইজ, তাহলে হানি ইজ সুইট অর্থ ঠিক আছে, তার মানে এটা কি ভার্ব স্যার? এটা লিঙ্কিং ভার্ব। বাট একই ক্ষেত্রে আমি যদি এরকম বলতাম যে আই সাথে লিখতাম টেস্ট আর এখানে লিখলাম হানি, এক্ষেত্রেও টেস্ট লিখছি, বাট আয়ের সাথে যদি চিন্তা করি এবার এম লাগাই দেই, কি হবে? আই এম হানি, অর্থ ঠিক থাকবে? হবে না। সুতরাং এটা লিঙ্কিং ভার্ব হয় নাই, এইটা লিঙ্কিং ভার্ব হয় নাই। লিঙ্কিং ভার্ব হতে হলে বি ভার্বের ন্যায় কাজ করবে, যেটা বলা হয় যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেই ভার্ব বসে, অনেকে কমপ্লিমেন্ট ধরতে পারে না, তো এই তাদের জন্য এটা উপায় কি? পরীক্ষার হলে শর্টকাট, কেটে দিয়ে বি ভার্ব দিবেন, অর্থ ঠিক থাকলে লিঙ্কিং ভার্ব, না হলে লিঙ্কিং ভার্ব হবে না। ওকে, তো আপনি যদি এটা বুঝতে পারেন লিঙ্কিং ভার্ব, তাহলে দেখেন তো আমি যদি আরেকটা সেন্টেন্স দেই সেটা লিঙ্কিং ভার্ব কিনা বলতে পারেন কিনা। লেখা হচ্ছে করিম রানস ফাস্ট, করিম দ্রুত দৌড়ায়, তাহলে রানস এখানে কি ভার্ব হবে বলেন তো? রানস এখানে কি ভার্ব? কমন নাকি লিঙ্কিং ভার্ব? এটা কি লিঙ্কিং ভার্ব নাকি কমন ভার্ব? কোনটা হবে স্যার? আরেকটা প্রশ্ন লিখতেছি আপনাদের বোঝার স্বার্থে, কারণ অনেকে ভুল করতেছেন এই জন্য এখানে লিখতেছি। হ্যাঁ, করিম, এরপরে লিখলাম রানস এভরি মর্নিং, এইখানেও রানস আছে, তাহলে এটাও কি হবে? ধরেন এই অপশন, একই অপশন, এটা থেকেও নিছি এটাও নিছি, করিম রানস এভরি মর্নিং, এটা ধরেন 1 নাম্বার প্রশ্ন আর এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। ওকে, আচ্ছা, যারা ভুল করছেন তাদের জন্য এবার শিখাই দিয়ে দেখেন, এখানেও রান আছে এখানেও রান আছে,
আমি বলছি সকল বি ভার্ব লিঙ্কিং ভার্ব, এম ইজ আর ওয়াজ এর যত বি ভার্ব আছে লিঙ্কিং ভার্ব, আর কোন ভার্বকে কেটে দিয়ে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা গেলে সেটাও লিঙ্কিং ভার্ব। খেয়াল করেন, করিম ফাস্ট, আমি যদি কেটে দিয়ে লিখি ইজ, করিম, করিম ইজ ফাস্ট মানে করিম দ্রুত, করিম দ্রুত দৌড়ায় মানে করিম দ্রুত, এটা অর্থ ঠিক আছে। সুতরাং এইটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব এটা? এলভি, এটা লিঙ্কিং ভার্ব। আর নিচেরটা কাটেন, করিম রানস এভরি মর্নিং, আপনি যদি এখন লেখেন করিম ইজ এভরি মর্নিং মানে করিম প্রতিদিন সকালে, এটা অর্থ ঠিক থাকবে না। সুতরাং এইটাকে বলবো কমন ভার্ব, নিচেরটা কমন ভার্ব আর উপরেরটা লিঙ্কিং ভার্ব, কারণ উপরেরটা বিভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, নিচেরটা যায় না। আবার চিন্তা করেন, করিম আর ফাস্ট একই ব্যক্তিকে নির্দেশ করে, বাট করিম আর প্রতিদিন সকাল একই ব্যক্তিকে নির্দেশ করে না। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা ভাইয়া? যারা ভুল করছি, প্রথমটা লিঙ্কিং ভার্ব আর পরেরটা কমন ভার্ব, প্রথমটা লিঙ্কিং ভার্ব পরেরটা কি ভার্ব? কমন ভার্ব, মনে থাকবে। যদি এটা ঠিক থাকে তাহলে লাস্ট কোশ্চেনটা আপনারা দেখবেন, যেখানে বলা হচ্ছে ইউ লুকড স্যাড। এই লুকড এখানে কোন ভার্ব? এটা কি লিঙ্কিং ভার্ব নাকি সিভি কমন ভার্ব? কোনটা বলেন তো? ইউ লুকড স্যাড, লুকড স্যাড কি ভার্ব হবে? এখনো যারা ভুল করতেছেন তাদেরকে আবার বলছি, কেটে দিয়ে বিভার্ব দ্বারা রিপ্লেস করা গেলে সেটা লিঙ্কিং ভার্ব। গুড। তারপর আরেকটা প্রশ্ন ছিল, দ্য মিল্ক গট ব্যাড। তাহলে গট এখানে কোন ভার্ব? ওকে, ক্লিয়ার। অনেকে বলছে স্যার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। ওকে ফাইন। তাহলে এই ক্ষেত্রে দেখেন নিচেরটা কি হবে স্যার? লিঙ্কিং ভার্ব, যেটা আমরা বলছি দ্য মিল্ক গট ব্যাড, কি হবে এটা? অনেকে ইউ আর লুকিং, ইউ আর লুকিং ওভাবে দেখবেন না। দেখেন, খেয়াল করেন, লুক এটা কি ভার্ব টু আছে না? তাহলে এটা কাটেন, একটা ভার্বের পাস্ট লাগাই দেন, সেটা কি ইউ এর সাথে কি হয়? বি ভার্ব ওয়ার। তাহলে ইউ আর স্যাড হবে যে তুমি তো স্যাড ছিলে, মন খারাপ ছিল, হবে লিঙ্কিং ভার্ব। নিচে বলছে গট, এটা ভার্বের পাস্ট আছে, তাহলে আপনি একটা ওয়াজ লাগাই দেন, তাহলে তো হবে দ্য মিল্ক, দ্য মিল্ক আর কি, সরি, দ্য মিল্ক ওয়াজ ব্যাড। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্ব এবং বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় এমন যে কোনো ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি ভাইয়া। এখন ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলেন তো? সবাই এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? সবাই যদি এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমি যদি আপনাদেরকে কোনো একটা ওয়ার্ড দেই, এখন ধরেন যেটা ফাইনাল, এটাকে একটু ফাইনাল হিসেবে উত্তর করবেন। লেখা ছিল দে ড্রিমড আর সুইট, দে বাদ দেই, এখানে লেখা ছিল শি ড্রিমড এ সুইট ড্রিম, সুইট ড্রিম। আমি এবার অপশন দিব না, জাস্ট নিজেদেরকে বলতে হবে ড্রিমড এটা কোন ভার্ব। আচ্ছা দিয়ে দেই, না হলে আবার একটু অনেকের করবে। ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ নাকি কগনেট? কি হবে এটা? কি বলছে? দে ড্রিমড এ সুইট ড্রিম, তাহলে এটা কি ফ্যাক্টিটিভ ভার্ব হবে নাকি কগনেট ভার্ব হবে? কি হবে এটা স্যার? তারপরে দেখেন তো, আই ফিল টায়ার্ড,
কি ভার্ব এটা স্যার? লিঙ্কিং নাকি কমন? প্র্যাকটিস করাচ্ছি এই জন্যই, কারণ আপনারা ভুল করছেন এটা বুঝতে, এই জন্য আর কি। শেষ প্র্যাকটিস, আর প্র্যাকটিস করাবো না। এটা লাস্ট উত্তর করেন সবাই। এখানে কি বলছে? দে ফিল টায়ার্ড, তাহলে ফিল এটা কি লিঙ্কিং নাকি কমন? এটা কি করবো স্যার? আর এখানে বলছে হি ড্রিমড এ সুইট ড্রিম, আপনারা অলরেডি বলছেন, যেমন এখানে একবার ড্রিম আছে আর এখানে আরেকবার ড্রিম আছে, তার মানে একই ওয়ার্ড থেকে উৎপত্তি হইলে কগনেট বা সমধাতুজ ক্রিয়া আমরা বলে থাকি। নিচে বলছে আই ফিল টায়ার্ড, ফিল ভার্ব ওয়ান আছে, আপনি চাইলে এটাকে বিভার দ্বারা রিপ্লেস করতে পারেন কিনা দেখেন। স্যার সমজাতীয় ওয়ার্ড বসছে তাই কগনেট ভার্ব, গুড, এক্স্যাক্টলি এটাই বলছিলাম। তো যাই হোক, এখন পর্যন্ত যারা উত্তর করছেন সকলে অনেক অনেক বেশি উত্তর করে ফেলেছেন, সবাই অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন আজকের ক্লাসে। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু প্রশ্নগুলো দিচ্ছি আপনাদের, যেন আপনারা আসলে একটু প্র্যাকটিসগুলো দেখতে পারেন, যেন প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতে পারেন। আর দুই একটা প্রিভিয়াস কোশ্চেন হলে হয় কি যে আপনার জন্য সুবিধা হয়, আপনি সহজে সেই কোশ্চেনগুলোকে নিতে পারেন। আমরা যেমন এখানে ফিল দিছিলাম, অনেকে এটাকে মুখস্থ করে ফিল, যেমন একটা লাস্ট ধরেন, এটা ডোন্ট মাইন্ড, লাস্ট কোশ্চেন দেখেন, যেখানে বলা হচ্ছে কি রোজেস, এবার লিখছে কি স্মেল সুইট। এবার বলেন তো স্যার, রোজেস স্মেল সুইট এটা কি লিঙ্কিং ভার্ব হইছে নাকি হয় নাই? বলেন তো, লিঙ্কিং ভার্ব বলবেন এটাকে নাকি কমন ভার্ব বলবেন? বলেন। রোজেস স্মেল সুইট, এগুলো কিন্তু সব প্রিভিয়াস কোশ্চেন, সাথে আরো আছে এই কাছাকাছি, যেমন রাইস, তারপরে বলা থাকে সেলস, চিপ, চাল কম দামে বিক্রি হয়, তাহলে সেল এটা কোন ভার্ব? এই সেম অপশন আকারে চিন্তা করেন, যেটা কি লিঙ্কিং ভার্ব নাকি কমন ভার্ব। ওকে, বোর্ডে কোশ্চেন না লিখার আগেই কিভাবে অ্যান্সার করছে? কে বলছে? তারা আগের অ্যান্সার গুলা করছে হয়তোবা। হ্যাপি আক্তার যেটা বলছে, তাহলে যেটা বলছিলাম স্যার, এই যে দুইটা লিখছে এগুলা কিন্তু অনেকবার আসছে পরীক্ষাতে এর আগে। হ্যাঁ, এগুলো অনেকবার। আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, না অনেকে আগে অ্যান্সার করছে না মনে হচ্ছে, কারণ একই ধরনের প্রশ্ন তো, আগেরটা অ্যান্সার করছে অনেকে, এই জন্য পরে যারা যুক্ত হচ্ছেন তাদের মনে হচ্ছে যে এটা মনে হয় আগে করছে। তাহলে খেয়াল করেন স্যার, স্মেল কি ভার্ব? অনেকে বলছে কমন ভার্ব। কেন রে ভাই? আমি যদি বলি রোজেস স্মেল সুইট, স্মেল কাইটে দেন, মাঝখানে বিভাগ আর লেখেন, হবে না যে রোজেস আর সুইট মানে গোলাপ, যেটা বলছে এই মিষ্টি মানে খাইতে মিষ্টি, সেই মিষ্টি না, গোলাপ দেখতে সুন্দর, এই সুইট মানে সুন্দর, তাহলে রোজেস আর সুইট মানে গোলাপেরা সুন্দর। রাইস সেল, সেল মানে বিক্রি করা, তাহলে সেল মানে যদি বিক্রি করা হয়, এই সেল এখানে কি ভার্ব স্যার? এই সেল আপনি কাইটে দেন, কাইটে দিয়ে একটা ইজ লেখেন, দেখেন অর্থ ঠিক থাকবে, রাইস ইজ চিপ। বাট সেম রাইস ইজ চিপ যেমন লিখছি, আমি যদি এখন লিখতাম এখানে যে করিম, করিমের সাথে লিখলাম এবার সেলস, আর এখানে লিখলাম রাইস, এইবার বলেন এই যে সেল লিখছি, এই সেলটা কি লিঙ্কিং ভার্ব নাকি কমন ভার্ব? দ্বিতীয়টা একই ওয়ার্ড, একটাও সেল আছে এখানে, এই যে এখানে একটা সেল, এটা আমাকে বলছে কি ভার্ব স্যার? এটা লিঙ্কিং ভার্ব। আর আরেকটা জায়গায় সেল লিখছি, ওই সেল কি ভার্ব স্যার? বলেন। লাস্ট দুইটা সেলের পার্থক্যটা কি? একটা এই পাশে লিখছি রাইস, এ পাশে লিখছি সেলস চিপ। এটা আপনারা অলরেডি উত্তর করছেন যে স্যার এটা সেলস ইজ দ্বারা রিপ্লেস করা যায়, তাহলে এটা লিঙ্কিং ভার্ব। আর ওইখানে আপনি দেখেন তো এবার ইজ দ্বারা রিপ্লেস করতে পারেন কিনা? পারবেন? কমন ভার্ব। উত্তর করে ফেলতেছেন আপনারা সবাই। এটা কি ভার্ব স্যার? কমন ভার্ব। তাহলে যারা এখন পর্যন্ত লিঙ্কিং ভার্ব মুখস্থ করেন, তারা কি লিঙ্কিং ভার্ব মুখস্থ করবেন ভাইয়া? যারা লিঙ্কিং ভার্ব মুখস্থ করেন, দয়া করে কেউ ভার্ব মুখস্থ করতে যাবেন না। ভার্ব সম্পূর্ণ বোঝার বিষয়, এখানে মুখস্থর কোনো খানা নাই, সোজা কথা। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটু বই দেখাই, যেহেতু আমি জানি না আসলে কাছাকাছি দেখা যাবে কিনা।
সেটা হচ্ছে বইতে কিছু ভার্ব দেখেন লেখা আছে, এটা আমার হাতে দেখতে পাচ্ছেন কাভার পেজ সহ, এটা মাস্টার বই। অনেকে বলে থাকে যে আসলে টিচাররা আমরা নিজেরা পড়লেই তো পারি। হ্যাঁ, আপনারা নিজেরা পড়লে 100% পারেন, বাট একটা বইতে যে ভুল থাকতে পারবে না তা কিন্তু না। দেখেন এইখানে বইতে স্পষ্ট করে এই যে আমি যদি দেখাই, এই যে নিচে আমার হাতের নিচে এখানে লিঙ্কিং ভার্ব আছে, এবং এই লিঙ্কিং ভার্বের দেখেন এই যে এখানে দেখেন কিছু ভার্ব লেখা আছে, কি কি? বিকাম, লুক, সিম, রিমেইন, অ্যাপিয়ার, মেক, রান, গো। যেমন রান দিয়ে আমি অলরেডি দেখাইছিলাম যে রান ফাস্ট, আরেকটা জায়গায় ছিল রান এভরিডে। এভরিডে যেটা একটা কমন ভার্ব, আবার রান আর একটা পজিটিভ ভার্ব। তো এই যে লিঙ্কিং ভার্ব, সরি, যে এই যে এরকম স্মেল দেওয়া আছে এখানে, এইগুলা কিন্তু ভাইয়া মুখস্থ করা যাবে না। মানে একই ভার্ব লিঙ্কিং ও ভার্ব হইতে পারে, আবার একই ভার্ব কমন ভার্ব হইতে পারে। দয়া করে কেউ মুখস্থ করবেন না। বুঝতে পারছি ভাইয়া? তো যাই হোক, আজকের ক্লাসটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন, এবং আশা করি সবাই জানিয়ে দিবেন যে ক্লাসটি কেমন ছিল, কেমন লাগলো ক্লাসটি আপনাদের কাছে। কারণ আপনি কমেন্ট করলে অন্যরা সেটা দেখে আমাদের যে পেজ আছে সেখানে ট্রাস্ট করতে অনেক বেশি উৎসাহ বোধ করে। তো আপনি একটু কমেন্টে জানিয়ে দেন আজকের ক্লাসটি কেমন লাগলো, আসলেই কি আপনাদেরকে একটু উপকার করতে পেরেছি কি না, সেটা একটু কমেন্ট করে ভাইয়াকে জানিয়ে দেন দ্রুত। এবং পরে যারা যুক্ত হয়েছিলেন, কে কোথা থেকে দেখছিলেন, সেটা আবার জানিয়ে দেন। ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসটি শেষ করব। আপনাদের কোনো পার্সোনাল কোশ্চেন আছে কিনা সেটা, বা আমাদের কোর্স যেটা রানিং আছে মাস্টার বইয়ের উপরে, সেই বিষয়ের কোনো প্রশ্ন আছে কিনা সেটাও করতে পারেন, সমস্যা নাই। ওকে, একটু কমেন্টে জানিয়ে দেন। আমাদের পার্সোনাল যে কোর্স, আমাদের সেই কোর্সে আজকে রাত 12টা পর্যন্ত 350 টাকায় অনলি 100টি লাইভ ক্লাস যেখানে হবে। 100টি লাইভ ক্লাসের 4টি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, যেগুলো রেকর্ড আছে। সেই ক্লাসে যুক্ত হতে পারবেন। যুক্ত হওয়ার সিস্টেম 01970214735, এই নাম্বারে বিকাশ, রকেট বা নগদে আপনি সেন্ড মানি করে আপনার লাস্ট ডিজিটটা আমাদেরকে এসএমএস করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ভার্বের আজকে 2 পার্ট করা হলো, ভার্বের 1 পার্ট আমাদের পেইড গ্রুপে করা হয়েছে, এটা ওপেন পেজের জন্য পাবেন না। তো যাই হোক, ক্লাসটি কেমন ছিল একটু কমেন্টে জানিয়ে দেন। এমডি শামীম ইউসুফ বলছে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, আর ক্লাস মাশাআল্লাহ ভালো ছিল। ক্লাস স্যার বিউটিফুল ক্লাস। আব্দুল্লাহ শঙ্খনীল বলছে অনেক ভালো লাগছে স্যার। সোহানা খাতুন বলছে আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস। জাকারিয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো। মীরা বলছে এক্সিলেন্ট ক্লাস, থ্যাংক ইউ। পবিত্র চন্দ্র বলছে অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ। মুবাশশিরা ইউনিকতা স্বর্ণা অনেক ভালো লেগেছে। যারা পরে যুক্ত হয়েছেন শেয়ার দিয়ে রাখতে পারেন ক্লাসটি নিজের জন্য হলেও। ফাতেমা ইয়াসমিন আলহামদুলিল্লাহ। আমরিন রহমান বলছে আলহামদুলিল্লাহ ভালো। সাবরিনা আক্তার বলছে আলহামদুলিল্লাহ ভালো। ইসরাত ইমতিয়াজ অলরেডি আমাদের প্রাইমারি নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের ভর্তিকৃত একজন স্টুডেন্ট। যারা হয়তো অনেকেই জানেন না, আমাদের কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছে, যে প্রাইমারি, তারপর এনটিআরসি এবং 11 থেকে 20তম গ্রেড, যেটা 11 থেকে 20 গ্রেড, এই 11 থেকে 20তম গ্রেডে আমাদের অলরেডি ভর্তি শুরু হয়ে গিয়েছে। যে গ্রেড এই কোর্সটা রেগুলার আমাদের ফি হচ্ছে 3500 টাকা, বাট আপনারা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট বা নিয়মিত স্টুডেন্ট যারা আছেন, তাদের জন্য 1200 টাকায় অনলি আপনি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে। এই কোর্সে যুক্ত হতে পারেন, সেটা হতে পারে প্রাইমারি যদি পরীক্ষার্থী হন, বা নিবন্ধন, অথবা 11 থেকে 20তম গ্রেড, সবগুলা সাবজেক্ট। এবং সবচেয়ে সুবিধা যেটা, যে এই 4টা সাবজেক্টেরই হাইলাইট এই 1200 টাকার মধ্যে আপনার কুরিয়ার সার্ভিসে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি। ওকে ওকে, কততম ব্যাচ? আমাদের 19তম ব্যাচ ওখানে চলছে। ওকে স্যার মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস ছিল, থ্যাংক ইউ। আজমির আক্তার বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, বাট সম্পূর্ণ ক্লাস করতে পারি নাই, কিছু করার নাই স্যার, আজকের ক্লাস অনেক ভালো ছিল। আর কেরাতুল জান্নাতুল ফেরদৌস বলছে স্যার এক্সাম নিলে খুব ভালো হয়। ওকে ঠিক আছে। আনোয়ার হুসাইন বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওকে থ্যাংক ইউ। জি এ লাকি শেখ বলছে অসাধারণ ক্লাস। স্বপ্ননীল বলছে সেটা কততম ব্যাচ? সেটা বলতে কোনটা আমি বুঝি নাই ভাইয়া, আবার বুঝাই বললেই হবে। তো যাই হোক, আপনারা সকলে অনেক কষ্ট করেছিলেন এখন পর্যন্ত আমাদের সঙ্গে। যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, শেষ 1 মিনিট আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আছি, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা থাকলে একটু কমেন্টে জানিয়ে দেন। এবং অবশ্যই যাওয়ার পূর্বে লাভ রিয়াক্ট লাইক করতে ভুলবেন না, ঠিক আছে? ভাই আপনার ক্লাস অনেক ভালো হয়েছে। আগে অনেক ভুল করতাম, আজ থেকে অনেক কিছু নতুন জানলাম। এটা হচ্ছে জোনায়েদ আগার কি বলছে, আজ থেকে অনেক কিছু নতুন জানলাম।
আজ থেকে অনেক কিছু নতুন জানলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ। চাঁপাইনবাবগঞ্জ আমার দেশ থেকে ক্লাস করছি, আব্দুল্লাহ আল জাহিদ, থ্যাংক ইউ। অ্যাঞ্জেল ফাদিয়া বলছে নাইস স্যার, অনেক ভালো ছিল, বাট লাস্ট মোমেন্টে জয়েন হয়েছি, কি আর করার, লাস্ট মোমেন্টে জয়েন হলেও যদি কিছুটা শেখা যায় এটাই অনেক কিছু। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। যেটার 4টা ক্লাস অলরেডি হয়েছে, হ্যাঁ স্বপ্ননীল, যেটা 4টা ক্লাস অলরেডি হয়েছে, এটা আমাদের 19তম ব্যাচ, এই 19তম ব্যাচে 4টা ক্লাস হয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে যুক্ত হতেই পারেন। অনলি 350 টাকা ওই কোর্সটা আমাদের, শুধু ইংলিশ হবে। ওকে, রেকর্ড ক্লাস দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই, রেকর্ড ক্লাস দেখে নিবেন, যেহেতু রেকর্ড থাকবে এই ক্লাসটি রেকর্ড থাকবে, সমস্যা হওয়ার কথা নয়। আপনারা ইনশাল্লাহ সেখান থেকে রেকর্ড ক্লাস দেখে নিবেন। কেমন? অনেকগুলা লাইক কমেন্ট শেয়ার এসেছে, এবং সবচেয়ে বড় কথা হয়তোবা দেখতে পাচ্ছেন, আমি অনেকেই জানেন আপনারা যে আমি অসুস্থ, তারপরেও ক্লাস নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করি যথেষ্ট, কারণ আমার মাথার উপর এসি চলছে, এরপর দেখছেন যে আমি ঘামতেছি। তো যাই হোক, কিছু করার নেই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্ভব হলে নিয়মিত কয়েকটা দিন ফ্রি ক্লাস নিব, নিয়মিত, কারণ অনেকেই হচ্ছে নার্সিং এর এক্সাম দিবে 16 তারিখে, তো তাদের জন্য যেন উপকার হয়, এই জন্য আমরা নিয়মিত হয়তোবা নেক্সট ডে কয়েকদিন ফ্রি ক্লাস রাখবো, ওপেন রাখবো। তো সেক্ষেত্রে সবাই যুক্ত হব হয়তোবা রেগুলার। আর আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তারাও নিয়মিত ক্লাসগুলো করতে ভুলবো না, কারণ রেগুলারিটি মেনটেন না করলে প্রবলেম। ঠিক আছে ভাইয়া? শরীফুল ইসলাম সাফি বলছে ভাই আমার কমেন্ট পড়েন নাই। ভাই পড়ছি, এই যে মাত্র ওই পড়লামই তো, শরীফুল ইসলাম নাম ধইরা বলছি তাও। হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই সবার জন্য দোয়া করবো। ফি আমানিল্লাহ, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।